আমাদের হজ একটা অনেক বড় ব্যাপার বাংলাদেশি মুসলমানদের জন্য। এই হজের ক্ষেত্রে একটা সিন্ডিকেট আমরা দেখতে পাই, যেটা হজের প্যাকেজের মূল্য অনেকটা বাড়িয়ে তোলে। তো হজের যে খরচ সেটা যৌক্তিকভাবে যাতে কমানো যায় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রক্রিয়াটা চালু রাখব। তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলোও গ্রহণ করব। সে ব্যাপারে একটা পদ্ধতির বিষয়ে কথা হয়েছে। আমাদের আগে একটা পদ্ধতি ছিল জিও এনজিও কোঅর্ডিনেশন, সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কোঅর্ডিনেশন, সেটাকে আবার রিভাইভ করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর আমরা দায়িত্ব গ্রহণের সময় থেকে 1 মাসের মধ্যে কোন কোন মন্ত্রণালয় কি কি কাজ করেছে, সরকার কি কি কাজ করেছে, সেগুলোর ব্যাপারে একটা নোট প্রস্তুত করে আপনাদেরকে দিয়ে দেব। জি, হজের সম্ভাব্য খরচটা কত হতে পারে? না, এরকম খরচের কোনো কত হতে পারে, কত কমাবে এসব কথা হয়নি। তবে প্যাকেজটা যে অনেক বাড়তি এবং এটা যে কমানো সম্ভব এটা দেখা গেছে প্রাথমিক বিশ্লেষণে, এবং কমানোর জন্য একটা ব্যাখ্যা এবং বিশ্লেষণ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এবং এইটা একটা আদেশের মাধ্যমে বলে দেওয়া, আগে যেরকম বলে দেওয়া হতো কালো টাকা সাদা করা যাচ্ছে, এখন আর সেরকম বলা হবে না, উল্টো বলা হতে পারে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করেছে, তোফাজ্জল মিয়ার পিএস ছিল। এভাবে নাম বলেন না আপনি বলেন আপনার জেনারেল অভিযোগটা ছিল। একজন আজকে আপনার আবার পিএসও হয়েছেন। এগুলো নিয়ে মানে প্রশাসনের সমালোচনা যে আগের যারা কর্মকর্তা বা প্রাইস পোস্টিংয়ে ছিল তারা এখন আবার ফিরতেছে, এটাকে আপনি কীভাবে দেখবেন? বিষয়টা হচ্ছে যে কোনো কর্মকর্তার বিরুদ্ধে সুস্পষ্ট দুর্নীতির অভিযোগ থাকলে তার ব্যাপারে আমরা আমাদের অবস্থান জানাচ্ছি। যে কোনো একটা সরকারকেই তার কাজ চালাতে গেলে ভালো কিছু কর্মকর্তা কর্মচারী তো দরকার পড়ে, তাই না? তো যদি আমরা দেখি যে এফিসিয়েন্সি আছে, তার ব্যাপারে কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন নাই। আমাদেরকে তো কাজটা নিয়ে আগাতে হবে। আমি যদি আগের সময়ে যারা কোনো ভালো পোস্টে ছিল তাদের কাউকেই নেব না এমন নীতিগত সিদ্ধান্তে চলেছে, তাহলে আমি কাজ আগাবো কেমন করে? সেটা তো একটা বড় প্রশ্ন। কারোর ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে সেটা জানাবেন। এই রিজিম, সেই রিজিম, আগের রিজিম, পরের রিজিম বললে আর আমাদের সাথে অন্যদের তফাৎটা কী রইল? একটা তফাৎ তো আমাদেরকে আনতে হবে। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে নিশ্চয়ই আপনারা জানাবেন, জনপ্রশাসন মন্ত্রণালয় আছে তাকে জানাবেন। যে বিষয়গুলো ক্যাবিনেটে নির্ধারিত থাকে সিদ্ধান্তের জন্য, সেগুলোর ব্যাপারে আসলে আমরা বলি না, ওটা লিখিতই যায়। এটার প্রেক্ষিতটা হচ্ছে যে আমাদের এই সরকারটা হচ্ছে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের আউটকাম। তো সেখানে আদৌ নিরাপত্তা সংস্থা মনে করে কিনা যে এরকম দরকার আছে, সেখানে উত্তরটা হচ্ছে এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না, আর এটাকে বৈষম্যমূলক মনে করা হয়েছে, সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জি, প্রথম পরিবর্তনটা আসবে হচ্ছে যারা গুমের শিকার হয়েছেন তারা একটা সুরক্ষা পাবেন, সেই মেসেজটা গেল। দ্বিতীয় মেসেজটা গেল যে সরকারি পর্যায় থেকে যে ফ্যাসিবাদ কায়েম রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে এই বিরুদ্ধ মতকে দমন করার জন্য গুম করে ফেলা, এইখানেও একটা শক্ত বার্তা গেল যে এইসব আর হবে না। এখানে একটা স্পষ্ট বার্তা গেল। আর আসলে কি জানেন, গুম তো আপনার করার কথাও না, আপনি করতেছেন বলেই আমাকে এখানে প্রকাশ্যে অবস্থান নিতে হচ্ছে। এখন একটা সরকারের জন্য, একটা বাহিনীর জন্য গুম করার তো তার কোনো লাইসেন্স নেই, তার কোনো আইনগত এখতিয়ার নেই। সে বিভিন্ন মতামতকে দমায় রাখার জন্য এই কাজগুলো করে, এবং সেখানে সে কতগুলো যুক্তি দেয়, যেমন সরকারের বিরোধিতা করছিল, জাতীয় স্বার্থের পরিপন্থী কাজ করছিল, এই সমস্ত কখনো জাস্টিফাই করা যায় না। এই প্র্যাকটিসগুলো মাস্ট স্টপ, আর এটা প্রথম থেকেই বন্ধ থাকার উচিত ছিল না বলেই আমরা এটা করেছি। এখন এই কনভেনশনের মোডালিটিতে যে সমস্ত কথা বলা আছে সেগুলো আমাদের আইনে আমরা যতটুকু নেয়ার দরকার, এটা তো অলরেডি আছে, কিছু হয়তো আছে, আমরা বাকিটুকু ইনকর্পোরেট করে। আপনি বলেন, গুম বিরোধী যে কনভেনশনটা হলো, সেক্ষেত্রে আমরা যদি অতীত অভিজ্ঞতা দেখি, র্যাব বা বিভিন্ন বাহিনী যাদেরকে গুম করেছিল, তাহলে বাহিনী হিসেবে তাদের উপর দায় আসছে কিনা এবং তাদের বিচারের আওতায় আনা। আচ্ছা, এই কনভেনশনটা আপনি তো আজকে অনুস্বাক্ষর করলেন, এটা অনুস্বাক্ষরের কাগজ জমা পড়ার পর থেকে কার্যকর হবে। এর আগে যে গুমের ঘটনাগুলো হয়েছে এগুলোর জন্য কিন্তু অলরেডি একটা কমিশন হয়েছে, সেই কমিশনের কার্যপরিধি বলে দেওয়া আছে, সেখানে দেখবেন যে কাউকে কোথাও বাদ দেওয়া হয়।